প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রসঙ্গে মতভিন্নতার কারণে জাতীয় ঐকমত্য কমিশনের সভা থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে বিএনপি। বিএনপির বক্তব্য, সংস্কার প্রস্তাবে নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত করা হচ্ছে, যা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি করবে। একই দিন তৃণমূলে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, ভিন্নমত প্রকাশ করলেই সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হচ্ছে। সহমত ভিন্নমত সহ প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় ঐকমত্যে ভিন্নমত। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ। মৌলিক সংস্কারে একমত হওয়ার আহ্বান এনসিপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল মির্জা ফখরুল। চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি, শুদ্ধি অভিযানের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইন শৃঙ্খলা সমন্বয়ে জোর, ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 34, শিক্ষার্থীদের কাউন্সেলিং শুরু। যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আসছে চীনের তদন্ত দল। এবং রেহানা পুত্র ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকার লেনদেন, বৈধ উৎস না থাকায় মামলা। ভোটের প্রশিক্ষণের নামে অর্থ লোপাটের অভিযোগে নুরুল হুদার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে দেশে। এর মধ্যে একটি প্রধান ঘটনা হচ্ছে যে ঐকমত্য কমিশন দ্বারা একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পাঠিয়েছে। দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে, আজকে এক পর্যায়ে বিএনপি ওয়াকআউট করেছে। তাদের অভিযোগ যে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। আবার জামায়াতকে বেশি কথা বলতে দেয়া হচ্ছে, এই অভিযোগে কিন্তু আমরা দেখেছি যে সিপিবি এবং গণফোরাম ওয়াকআউট করেছে। এদিকে এগুলো যখন চলছে, একই সাথে আমরা দেখেছি যে রাকসু নির্বাচনের ঘোষণা হয়েছে এবং তাদের তফসিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গত কয়েকদিন ধরে যে আলোচিত চাঁদাবাজি, সেটি নিয়ে আজকে মির্জা ফখরুল বলেছেন তিনি বেদনায় নীল হয়েছেন, এবং হাসনাত আব্দুল্লাহ বিপরীতে বলেছেন চাঁদাবাজদের কোনো স্থান এনসিপিতে হবে না। সব মিলিয়ে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ঐকমত্য নিয়ে যে এই ধরনের কথাবার্তাগুলো আমরা এতদিন ধরে শুনেছি, জুলাই সনদের কাছাকাছি সময়ে এসে আসলে ঐকমত্যে কতটুকু পৌঁছানো সম্ভব হলো এবং সেটি আসলে সংস্কার প্রস্তাবকে কতটা প্রভাবিত করবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেমে গণতন্ত্রে বিশ্বাস করি। সেটা ব্রিটেনে এখনো আছে, রাজা আছে, জি, পার্টি আছে, পার্টির থেকেই প্রধানমন্ত্রী হয়। সংবিধান, রিটেন সংবিধান নাই, খেয়াল করেন, ড্রাফটে চলে, কিন্তু সেখানে গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। অর্থাৎ মানুষগুলো কিন্তু গণতান্ত্রিক চর্চায় উৎকৃষ্ট, যারা রাজনীতি করেন, হ্যাঁ, দেশের জন্য, জনগণের জন্য করেন। আবার আমেরিকাতে দেখেন, সেখানে একটা স্টেটে পপুলার ভোটে একটি ভোট বেশি পাইলে ওখানকার সিনেটর সফল হয়ে যায়। হ্যাঁ, এই সিস্টেমেও তারা কিন্তু এটা মানে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা কি রাজনৈতিক দলের যত নেতা আছে, নেতারা কি পুরোপুরি গণতন্ত্র চর্চায় বিশ্বাসী? যদি বিশ্বাসী হয়, এই বান্ধে হাত পা বান্ধে আইন করে তো হয় না। আইন ছাড়া তো ব্রিটেন চলছে, যাদেরকে ওয়েস্টমিনস্টার সিস্টেমে আমরা মানি, সেখানে তো কোনো আইন করে সরকার চলে না, সংবিধানই নাই। তা আমি এই জন্য বলছি যে আগে ব্যাপারটা হলো যে এখানে সরকারটা চলতে দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনীতিবিদদের গণতন্ত্রের প্রতি অনুগত হতে হবে, এবং এইখানে কিন্তু ঘাটতি আছে। আমরা বলি, আগেও বলতাম যে অনেক সূচকে আমরা এগোচ্ছি, কিন্তু শুধু রাজনৈতিক সূচকে পিছাচ্ছি।
আমরা স্বাধীনতা যে কারণে করেছি, ধরেন আমরা মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছি, ডাইরেক্ট ভোট, 18 বছরে একজন এক ভোট, গণতন্ত্র, সুশাসন, বঞ্চনা, বৈষম্য, পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আমরা করছি। ঠিক 24শে আন্দোলন কিন্তু প্রকৃতপক্ষে একই উদ্দেশ্যে করেছি, কিন্তু আমরা কিন্তু এর মাঝখানে বহু আন্দোলন হয়েছে, একমাত্র 52 আন্দোলন ছাড়া পরিপূর্ণভাবে কোনো বেনিফিট আমরা পাইনি। তো এবারে কিন্তু আপনি ঐক্যমত কমিশনের যে ভাইস চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছেন 18টি মৌলিক সংস্কারের মধ্যে 12টিতে, 20টির মধ্যে 12টিতে, 20টির মধ্যে 12টিতে একমত হয়েছে। তো এখন আমার মনে হচ্ছে যে, আমার বক্তব্য হচ্ছে যে যদি গণতন্ত্রের কথা ধরেন, তাহলে আপনি যে জায়গায় সবগুলো দল তো একটা ইস্যুতে একমত করা মানে একদল বানায় ফেলা, তাহলে তো গণতন্ত্র থাকে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সরকার চেষ্টা করতেছে সংস্কারের জন্য প্রত্যেকটা ইস্যুতে সব দলকে একমত করা। সেখানে আপনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বলেছেন যে সব বিষয় ঐক্যমত হবে এমন তো কেউ দাবি করে নেই, ভিন্ন মত থাকবে এবং ভিন্ন মতের মধ্য দিয়ে আসলে গণতন্ত্রের সংগ্রামে এগিয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে জায়গায় যতদূর সম্ভব আমার কথা ঐক্যবদ্ধ হওয়ার সবাই চেষ্টা করবে। যদি যে জায়গায় ঐক্যমত, এখন ধরেন জামাত ইসলামের সাথে সিপিবির ঐক্যমত্য হবে অনেক ইস্যুতে, হবে না কোনোভাবে, তাহলে তো পলিটিক্সই থাকে না। এমনকি বিএনপির সাথেও তো জামাতের সব কিছুতে ঐক্যমত্য হবে না। সুতরাং যেখানে ঐক্যমত্য না হয়, সামনে ইলেকশন দিবে, ইলেকশনে তাদের ম্যানিফেস্টো থাকবে যে আমরা এইটা চাই, জনগণ ভোট দিলে তারা সেটা করবে, বা এটা তাদের দাবি থেকে যাবে। কিন্তু সব কিছুতে একদম ঐক্যমত্য হবে, আমি তো মনে করি সংখ্যার বিচারে যদি বলেন যে আর 20টার ভিতরে 12টা, এটা তো অনেক বেশি হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, সেখানে একটা কমিটির মাধ্যমে, একটা ন্যাশনাল কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে সিলেক্ট হবে। এই জায়গা বিএনপির আপত্তি। আমি একটা উদাহরণ দিই, সেই উদাহরণটাই বলেন যে কওমি মাদ্রাসায় কিন্তু আপনার আছে, বোর্ড আছে, সেই বোর্ডের সরকারি বোর্ডও দুইটা, একটা বেফাকুল মাদারিসিল আরাবিয়া আর একটা বোধহয় সম্ভবত ভিন্ন একটা বোর্ড। এটা শেখ হাসিনার সময় এই বোর্ড অনুমোদন নিয়েছে, এখন তারা সার্টিফিকেট দেয় MA পাস পর্যন্ত, এবং প্রায় এরকম কওমি মাদ্রাসা, মসজিদে, মক্তবে যেখানে সেখানে করছে প্রায় 60-70 হাজার আছে। এই যে প্রোডাকশনগুলি হচ্ছে, এরা কি কাজে আসবে বলেন তো? আর এদের শিক্ষার লেভেলটা কি বলেন? এই কথা বললে তো দেখবেন তারা শুনলে আমার উপরে নাকশ হবে। কিন্তু এভাবে তো রাষ্ট্রের ভিতরে স্বাধীন, আপনার সেখানে সরকারি নিয়ন্ত্রণ নাই, সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। তারা কি শিখবে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। সেখানে আসলে সরকারের কোনো প্রতিনিধি নাই, কিংবা তাদের শিক্ষা ব্যবস্থার বাইরে অন্য কারোর প্রতিনিধি সেখানে নাই। তো সুতরাং একদম সবকিছু যদি সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে দেন, তাহলে তো সরকার থাকে না। সরকারের তো কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ থাকে। ধরেন অম্বুডসম্যান, ইটস দ্য হাইয়েস্ট পোস্ট, পদের দিক থেকে এটা প্রেসিডেন্টের উপর থাকবে, দায়বদ্ধ করতে পারবে না। আপনি এখানে আপনি স্পিকার অমক সমক তার কমিটিতে থাকে সিলেক্ট করে দিবে, এটা কি করে হয়? তাহলে ন্যায়পাল সিলেকশন কিভাবে হতে পারে? ও তো ন্যায়পালই তো অম্বুডসম্যান, নয়পাল কিভাবে হতে পারে সেটা পার্লামেন্ট ডিসাইড করে দিবে। পার্লামেন্টের কাছে কি কোনো নাম প্রস্তাব করা হবে নাকি? না, একাধিক নাম প্রস্তাব, যতগুলো পার্টি থাকে একাধিক নাম প্রস্তাব আসতে পারে, সেখানে ডিবেট হবে, সবার প্রস্তাব কনস। তার আমেরিকাতে অনেক সময় হয় না যে ও কোন কালে আপনার দোষ করছে, আমি দোষগুলো বলছি না, কে চুরি করছে, আমাকে ঠকাইছে, আমাকে ড্রাঙ্ক হয়েছে, মদ খাওয়া তো অনেক বাধা নাই, কিন্তু ড্রাঙ্ক হয়েছে অপরাধ, তো সুতরাং ডিসকোয়ালিফাইড। এরকম আইন এরকম করুক যে এই ক্রাইটেরিয়ার লোক লাগবে, এই লেভেলের লাগবে, সেখানে একাধিক প্রার্থী হবে, প্রয়োজনে ডিবেট হবে, ডিবেটে ঐক্যমত হওয়ার চেষ্টা করবে। কারণ ওইটা তো ভোটে নির্বাচন করাও ঠিক হবে না। আপনি মানে যেটা ন্যায়পাল, তাকে সবাই সর্বসম্মতিক্রমেই বানানো উচিত। ন্যায়পাল হবে সবচাইতে উপরের মর্যাদার, সব কিছুতে তাকে তো একটা বলা হবে, যেখানে যা কিছু সমাধান হবে না তার কাছে সমাধান হবে, সুতরাং তাকে তো বিতর্কিত করা যাবে না। তো সুতরাং সেই কালচারটা তো আসতে হবে, গণতান্ত্রিক কালচারটা হবে। এখন তো আমি ধরেন আমার ফ্যামিলির 72 জন সদস্য, অনেক পার্টি আছে, এতগুলো সদস্য আছে, তা আমি তো একটা পার্টি করতে পারি, আমার একটা পার্টি। এখন এনসিপি যদি পার্টি হয়, কথায় তার তো নিবন্ধন নাই, পার্টি করছে, মানলাম পার্টি করছে, আমি একটা পার্টি ঘোষণা দিলাম,
আমার 72 জন সদস্য আছে, সমস্যা কি? আমার তো টাকাও লাগবে না, প্রেস ক্লাবের সামনে দক্ষিণ গেটে খারাপে আমি বক্তৃতা দেবো। নির্বাচন কমিশনের নিবন্ধন পাবেন না, তবে দল ঘোষণা করতে হ্যাঁ, পারবেন। দল তো যদি এনসিপি তো সব দাবি সেই সরকার মানতেছে, আমার তাহলে আমার দাবি মানুক আর না মানুক, আমার দল তো হবে। তো আমার কথা হচ্ছে যে সবগুলো নেতার দলগুলো আপনি দেখেন, আমি উদাহরণ দেই, এই যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জি, তারা কিন্তু আপনার 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের একটা পোস্টার ছিঁড়ছে কোথাও, শান্তিপূর্ণভাবে নির্বাচন করছে, কোথাও 20,000, কোথাও 25,000, কোথাও 15,000 ভোট পাইছে। যখন স্থানীয় সরকার নির্বাচনে আসে, বরিশালে এসে একজন লোক আহত হলো, এরপরে ঘুরে দাঁড়ালো, হলো না। তা আপনি বলেন যে এই গণতান্ত্রিক চর্চা চলবে? আবার বিএনপির ভিতরে ছোট ছোট পার্টিকে 5-6 জনকে অলরেডি ইন্ডিকেশন দেওয়া হয়েছিল যে তারা ইলেকশনের পরে জাতীয় সরকার বলছে না বিএনপি করবে, তো তাকে ইন্ডিকেশন, সে এক লোক, একটা নেতা, আমি নাম বলছি না, এক নেতা সেই এলাকায় গেছে, যাওয়ার পরে সেখানে পোর খাওয়া সব বিএনপির নেতা পড়ে রয়েছে, ধাওয়া খাইছে, আর সে উল্টে গেছে, এখন উল্টা কথা বলে, সে উল্টা কথা বলে। তাহলে এই জায়গাটায় আপনার আনুপাতিক নির্বাচনই বা হবে কি করে? আর আপনি বলতেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই তাদের ভোটে কেমনে করবেন বলেন? তো সমস্যা আছে। আসলে কথা হলো কি যে আমাদের দেশে গণতান্ত্রিক চর্চাটা, অনুশীলনটা সর্বলেভেলে হতে হবে। হ্যাঁ, সেটা তো হচ্ছে না, মূল জায়গাটা ওইটা। ধরেন এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের বনজগতে তো পরিবর্তন হয়েছে, এটা তো আপনার সমাজতান্ত্রিক বিপ্লব তো হয় নাই, তাও তো রাশিয়াতে 2 যুগ লাগছে, মাও সেতুংয়েরও তো আপনার কালচারাল বিপ্লব করে মানুষের মনোজগৎ পরিবর্তন করতে অন্তত 2 যুগ লাগছে। তো আপনি তো অত সহজ না, মানুষের মন পরিবর্তন করা অত সহজ না। আমরা আগে দুর্নীতিবাজকে দেখলে আমরা ছাত্র জীবনে খুব মনের থেকে ঘৃণা করতাম, তার পাশ দিয়ে যেতাম না। এখন দুর্নীতিবাজ হলে টাকা হলে তার স্কুল কমিটির সভাপতি হয়, টাকা হলে তার মর্যাদা বেশি, কারণ সে দেশে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের দেশে ধরেন আমরা স্বাধীনতার যুদ্ধের আগে আমরা বলতাম 22 পরিবার সব পাকিস্তানের লুট করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এখন তো 10টা বিজনেস হাউস আছে, দেশে ইচ্ছে করলে ওরা এক হইলে তো দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। অলিগার্ক তো শেখ হাসিনা তৈরি করছে তাদের, বলছে না, অনেকেই অনেক কথা বলছে, চেনেন আপনারা, আপনিও চেনেন, আপনি তো এখন তো লেগ ওয়ার্কার। কিন্তু তাহলে যে উদ্দেশ্য আপনি শুরু করছিলেন যে জুলাই আসলে যে ধরনের বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে একটা প্রত্যাশা ছিল, যেটা কিনা এনসিপির নেতা নাহিদ ইসলামও বারবার বলছেন যে শুধুমাত্র এক সরকার পরিবর্তন করে আরেক সরকারকে আনার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। এবং তিনি আজকে আরেকটি কথা বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে, না হলে আসলে তারা মানবে না, এরকম কিছু একটা। তো এই অবস্থায়, এখন যে অবস্থায় ঐকমত্যটা হয়েছে, ধরেন 12টি সাংবিধানিক মূল ভিত্তির জায়গায়, পাশাপাশি অন্যান্য যেমন দুদক সংস্কার কমিশনের অধিকাংশগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, আবার নারী সংস্কার কমিশনে আমরা দেখেছি অধিকাংশই বাস্তবায়ন করা সম্ভব হয়নি, গণমাধ্যম সংস্কার কমিশনেরই এখনো বাস্তবায়ন শুরু হয়নি কিংবা সংস্কার করা সম্ভব হয়নি। তাহলে এই যে জুলাই সনদ হবে, কিসের ভিত্তিতে হবে তাহলে? আচ্ছা, আপনাকে আমি একটু পিছন থেকে আসি। আমি যদি প্রশ্ন করি যে এই প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্টের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা ওত নিয়েছে, বলেছে সংবিধান সমুন্নত রাখতে, তাহলে কি এই সংবিধান, এই সরকারের যদি সংবিধানে হাত দিছে সংস্কারের জন্য, তাহলে এদের ওতভঙ্গ হয়েছে না? ওতভঙ্গ হলে তাদের উপদেষ্টাশিপ থাকে, সরকার থাকে না তো। তারপরেও ব্যাপারটা হচ্ছে যে কোঠা সংস্কার, অর্থাৎ চাকরির আন্দোলন শেষ পর্যন্ত যায় দমন পীড়নের কারণে সব রাজনৈতিক দলও নেমে গেছে, ফেসিবাদের বিলোপ দাবি উঠছে এক দফা। এই এক দফা ফেসিবাদের বিকল্প যদি বিপরীতটা দেখেন, তার মানে গণতন্ত্র চাই, মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, এটা হলো মুখ্য। আপনি সেই জায়গায় সেটা করতে হলে আমাদের দেশে পর যেহেতু মনোজগতের পরিবর্তন হচ্ছে, ভোটার অর্থাৎ জনগণের ভোটারেরও মনোজগৎ, আপনি অন্তত পক্ষে 4-5টা নির্বাচন একদম নিরপেক্ষ করেন এবং ক্ষমতা হস্তান্তর করবেন যাতে নির্বিঘ্ন হয়। এই ব্যাপারে যত সংস্কার আছে আইন করেন, টাইট করেন। আপনি একটা ইলেকশন নিরপেক্ষ করতে যত কঠিন আইন করা দরকার করেন, জনগণ সমর্থন করবে। আর যদি আরেকটা লিখে দেন যে 5 বছরের একদিন বেশি হলে সেই সরকার অবৈধ, লিখে দেন, সমস্যা কি? হ্যাঁ, আপনি এখানে টাইট করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি নির্বাচনে যান। আজিজ ভাই, আপনি যে টাইটের কথা বলছেন, আপনি কিন্তু বলছেন আমাদের গণতান্ত্রিক চর্চা কিংবা আমাদের যে অভ্যাসে পরিবর্তন হয়নি। যেমন ধরেন আজকে নুরুল হুদা, সাবেক সিইসি নুরুল হুদার বিপক্ষে যে অভিযোগগুলো উঠেছে, তিনি কিন্তু প্রথম দিনই বলেছেন
আমার কিছু করার ছিল না। তাহলে তার তো আসলে নিজস্ব ক্ষমতা আছে, তার সাংবিধানিক ক্ষমতা আছে। আপনি আইন করলেন, তাকে ক্ষমতাও দিলেন, কিন্তু দলীয় প্রভাবে তারা ক্ষমতার ব্যবহারটা করতে পারল না। তখন না, কি হবে? বিষয়টা ওইটাই যে ধরেন সরকার থাকলে সরকার সুপ্রিম, সরকারের হাত অনেক লম্বা। আপনি আইন করে একটা প্রতিষ্ঠান খাড়া করে দিলেন, কিন্তু গণতান্ত্রিকভাবে সরকার রুল করল না দেশ, তাহলে কিন্তু যতই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন সে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আর নুরুল হুদার, যেটা হুদা সাহেবের কথা বলছেন, তারা তো ট্রেনিং এটা তো পেপার পত্রিকায় আসছে, যে ওগুলো তো ৪৭ ধরছে। কোটি টাকা হ্যাঁ, হচ্ছে এইসব অভিযোগ ট্রেনিং এর করা নামে হচ্ছে। নামে টাকা লইছে। একজন সবসময় বিরোধিতা করছে, কিন্তু হ্যাঁ ট্রেডিং এর টাকা লইছে, বুঝছেন না? তো আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশনের 5 জনই সমান, তার ভিতরে একজন প্রধান। প্রধান প্রধান সুতরাং আমার বক্তব্য হচ্ছে উনি একা দায়ী না, 5 জনই দায়ী। দায়ী হলে 5 জনই দায়ী। 5 জনের একজন প্রধান, কিন্তু সেম লেভেল, তারা সেম লেভেল। তো তাই হোক, এই জন্য আমি বলছি, ধরেন খায়রুল হক, আমি লিখেছি তো, খায়রুল হক শর্ট জাজমেন্টে যেটা রায় দিল, জি। 16 মাস পরে সেটা উল্টায় দিল, এবং তার এই জাজমেন্টের কারণে সব এই ওখান থেকে শুরু হয়েছে আরো অনেক। সে এবং সে করছে। প্রথম শর্ট জাজমেন্টে কিন্তু 2 দফায় তারা বলেছিল তত্ত্বাবধায়ক ওইটাই সরকার আমি রাখতে। বলছি, চেঞ্জ করছে, ওটা রাখে নাই, ফুল জাজমেন্টে রাখে নাই 16 মাস পরে। তো সে রিটায়ার করে যাওয়ার পরে সেইটা চেঞ্জ করছে। তো তার তো বিচারে এখন আমার বক্তব্য উল্টা জায়গা। দেখেন, খায়রুল হকের বিরুদ্ধে খুনের মামলা দিছে, কেন? সে কি খুন করছে? কেউ বিশ্বাস করে? সে তো রাষ্ট্রদ্রোহের অপরাধ করছে, রাষ্ট্রদ্রোহের মামলা তো তার খুনের শপথ মামলা ভঙ্গর সমান। কাজ করেছে সে। হ্যাঁ, শপথ ভঙ্গ করছে, রাষ্ট্রদ্রোহের কাজ করছে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, এটা তার মানে হচ্ছে সে তো দুটের রায় ধরলেই তো বোঝা যায় সে রাষ্ট্রদ্রোহের অপরাধেও তো আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি খুনের মামলা দিচ্ছেন কে? আর খুনের মামলা দেখলে আমাদের কোর্ট মার্শাল্লাহ এমন হয়েছে, ফেসিবাদের সময়ের কোর্ট খুনের মামলা দেখলেই আর জামিন দেয় না। অথচ আবার আইন সংস্কার করছে কিন্তু এই সরকার, যে আগে নিরপরাধ লোককে গ্রেপ্তার করা যাবে না, আগে যাচাই করতে হবে সে অপরাধী কিনা। বলেন, খায়রুল হককে ধরছে, ধরে খুনের মামলা ঢুকাই দিছে। আমাদের সাংবাদিক অনেকরে ধরছে, আমরা জানি তারা বহুত টাকা আলাপ আছে এর ভিতরে, আপনি তার বিচার করেন। তো সব অনেকগুলোরে খুনের মামলা দিয়ে দিছে, দিয়ে এখন জেলে বসতেছে। তো খুনের মামলা, যে আমি ধরেন আমাকে খুনের মামলা দিলেন, আপনাকে খুনের মামলা, এটা বিশ্বাসযোগ্য? না, আওয়ামী লীগের সময় তো একই কাজই হয়েছিল, যেমন সাইদি কিংবা নিজামীদেরকে হচ্ছে ধর্মাবমাননার মামলা গ্রেপ্তার করা হয়েছে, করে তারপরে হচ্ছে তাদেরকে যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসিয়েছে। এটা তো এবং এখনো সেম খুনের মামলায় ঢুকাচ্ছে, এরপরে দুদক তার বিরুদ্ধে গিয়ে অনেক দিন পর একটা দুইটা করে মামলা দিচ্ছে। না, বিষয়টা হলো, শোনেন, একটা লোক ধরেন আমাকে ধরে নিল, ধরে তদন্ত করে দেখা গেল যে আমার অনেক বিত্ত বৈভবের মালিক, আপনি জানতেন না, এরপরে দুদকের মামলা দিতে পারে। কিন্তু খুনের মামলা দিলে তো এটা পাবলিক হবেই, খুনের মামলা, জি। এটা তো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না, আবার প্রমাণও করা যাবে না। এটা সে এই মামলা খালাস পাবে তো, খুনের মামলার থেকে সে খায়রুল হক পাবে, অন্য অন্যায়ের জন্য জি, তার তাকে দোষ পরে হবে। আবার আটক করা তাহলে হবে। খুনের মামলা দিতে হলে তাকে আটক রাখার জন্য এমনি রিমান্ড 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এখনো বলবৎ আছে, এটা কিন্তু বাতিল করে নাই। তার ভিতরে ডিটেনশন দেওয়ার বিধান আছে, আপনি ওটা প্র্যাকটিস করতেন প্রয়োজনে। কিন্তু আপনি এই মিথ্যা কেস কেন দিচ্ছেন? এখনো সেই ফেসিবাদের সময় একজন মারা গেল নিউ মার্কেট, আপনি বিদেশে রয়েছে, তারও খুনের মামলা দিয়ে দিলেন। রাজীব ভাই, আমরা একটু ভিন্ন জায়গায় আছি, ঐকমত্য নিয়ে তো কথা হলো, ভিন্ন মত নিয়ে একটু কথা বলি। এনসিপির কথা আপনি আলাপ করছিলেন শুরুর দিকে এবং তাদের নিয়ে বলছিলেন যে কথাগুলো, তার মধ্যে আজকে কিন্তু এনসিপি সম্ভবত জামালপুরে তারা পথসভা করেছে এবং সেখানে তারা একটা কথা বলেছে যে এখন আবার ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং রাজপথে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে ভিন্নমত প্রকাশ করলেই। মূলত তারা ইঙ্গিত করেছে চট্টগ্রামের ঘটনা এবং বিভিন্ন ভিন্ন বিভিন্ন জায়গায় যে তাদের উপর বাধা এসেছে সেগুলো নিয়ে। আপনার কি মনে হয় আসলেই এনসিপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠী এমন করে সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছে কিংবা ভিন্নমত প্রকাশ করলেই? দেখেন, সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে না, সেই 48 সাল থেকে এই 24 সাল পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা। আপনি কি বলতে পারেন কোন আন্দোলনের নেতারা এত বিতর্কিত হয়েছে? এখনো রিমান্ডে আছে চাঁদাবাজির জন্য ছাত্ররা। এখন চাঁদাবাজ না, এক এক পক্ষ টাকা নিলে কয় চাঁদাবাজ, আর এক পক্ষ চাঁদা নিলে বলে ডোনেশন, আর এক পক্ষ চাঁদা নিলে বলে হাদিয়া, আর এক পক্ষ চাঁদা নিলে অনুদান। কেউ বাদ আছে? চাঁদাবাজ জাতীয়করণ হয়ে গেছে। সুতরাং আপনি আইন করেন না কেন? চাঁদাবাজি দুর্নীতি করলে ক্যাপিটাল পানিশমেন্ট করেন না, আইন
করে ঝুলাইতে থাকেন, দেশটা তো এইভাবে দুর্নীতি হলে তো দেশটা দাঁড়াবে না, কোনোদিনই দাঁড়াবে না। আপনি রাজনীতি চাইবেন, আপনি বলেন তো দেখি, আমি একটা উদাহরণ দিই। আপনি এই যে চিটাগাঙে গেল, গিয়া সালাউদ্দিন সাহেব সম্পর্কে অনেক মন্তব্য করেছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কেও মন্তব্য করেছে। গতকালকে বোধহয় লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করেছে। আপনি বলেন তো, পলিটিক্স দিয়ে মোকাবেলা করেন আপনারা কারা? ব্যক্তিগত সমালোচনা করেন। ব্যক্তিগত সমালোচনা, ব্যক্তির ফ্যান আছে না, তারা ধাওয়া দিবে। আপনারা শোনেন, আপনারা দেখেন নাই পাকিস্তান আমলে 48 সালে কোনোভাবেই আইয়ুব খানের এনএসএফ এর বিরুদ্ধে আন্দোলন জানায়, তারা এত দমন পীড়ন করতো, কোনোভাবেই পারা যাচ্ছে, সবার হাতে অস্ত্র ছিল, অস্ত্র ছিল, এবং যার ফলে কোনোভাবেই আন্দোলন দাঁড় করা যাচ্ছে না। তখন ওই যে মন্টু সাহেব, গণফোরামের মন্টু সাহেব, তারপরে আরো কে ছিল যেন, সেলিম ছিল, আরো ছিল এই ছাত্রলীগের শফিল আলম প্রধান, হ্যাঁ, এরা গিয়ে তাদের দমন করলে 69 সালে আন্দোলন চাঙ্গা হয়ে যায় এবং শেষ পর্যন্ত স্বাধীনতার দিকে চলে যায়। তো এরা তো এই পর্যায়ে ছোটখাটো এনএসএফ হয়ে গেছে। তো যেটা বলতেছে যে মব সন্ত্রাস, আপনি বলেন তো দেখি, আপনি তারা সম্পূর্ণ বুলডোজার দিয়ে ভাঙার থেকে শুরু করে এটা ভাঙো, এটা গুঁড়া করো, অমুক ফেসিবাদের কোনো চিহ্ন রাখো না, অমুকটা দখল, আওয়ামী লীগ অফিসে দখল করছে না, পরিষ্কার করতেছে না। এটা কি আওয়ামী লীগ? কারা? এটা তো এনসিপি না, যারাই হোক, সরকার দেখে না। এটা তো তাদের ব্যক্তিগত, আওয়ামী লীগের ব্যক্তিগত অফিস এটা, এবং নিজস্ব নামে রেজিস্ট্রেশন। এটা আপনার অন্যের জমি দখল করার মতো হয় না, নাকের ডগার উপরে না দখল হচ্ছে, ওখানে ব্যানার টানা দেওয়া হয়েছে ইনস্টিটিউট হবে। সেটা যদি করে, তাহলে সরকার যদি কোনো পন্থায় করতে চায় একবার করা, কিংবা সেটা ভিন্নভাবে হতে পারে। একবার করবে কেন? আপনার প্রেসিডেন্ট তো সবাইকে মাফ করে দিতে পারে, তাই বলে কি সবাইকে মাফ করে দেয়? তাহলে রাষ্ট্র থাকে না। অর্থাৎ যদি কোনো কারণে, কোর্টের কোনো কারণে একটা নির্দোষ লোক যদি ধরেন পানিশমেন্ট হয়ে গেল, তখন প্রেসিডেন্টের কাছে ওইটা যদি দাঁড় করা হয় তাহলে হতে পারে, কিন্তু আপনি তো ঢালাওভাবে পারেন। জাজিদ ভাই, আপনাকে ধন্যবাদ। এর মধ্যে আমাদের সাথে এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি যুক্ত হয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাইফ ভাই। আমরা আলাপ করছিলাম মূলত ঐকমত্য কমিশন থেকে বিএনপির ওয়াকআউট এবং পরে জামাতকে বেশি কথা বলার সুযোগ দেওয়ার কারণে সিপিবি এবং গণফোরামের ওয়াকআউট, এবং একই সাথে আমরা আলাপ করছিলাম এনসিপির নাহিদ ইসলামের যে বক্তব্য, যে ঐকমত্য কমিশনের যে অবস্থা চলছে, এভাবে চললে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এবং একই সাথে আরেকটি কথা তিনি বলেছেন যে আবারও ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, রাজপথে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে ভিন্নমত প্রকাশ করলে। সেটি নিয়ে আজিজ ভাই এতক্ষণ কথা বললেন। কথা বলার ক্ষেত্রে অনেকগুলো বিষয় এসছে, তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে যে এনসিপি কি এনএসএফ, তাই না? নাকি না, এনএসএফ বলতে পাকিস্তানের যে আইয়ুব খানের যে ছাত্র সংগঠনটি, হ্যাঁ, এনএসএফ এর ভূমিকা অবতীর্ণ হয়েছে কিনা, কিংবা মবকে তাদের বিরুদ্ধে গেলে সেটাকে আসলে সন্ত্রাস, তাদের পক্ষে গেলে সন্ত্রাস, এরকম হয়েছে কিনা, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছিল, যে আজকে হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ রেখেছেন এবং বলেছেন এনসিপিতে চাঁদাবাজদের স্থান নেই। আবার একই সাথে তারা, আপনারা সহ সবাই কিন্তু বিএনপি চাঁদাবাজি নিয়ে আপনারা প্রতিনিয়ত ইঙ্গিত করে কথা বলেন। আমি আপনার কাছে আসলে সময়ও খুব স্বল্প, আপনার কাছে একটু জানতে চাই যে ঐকমত্য নিয়ে যে অবস্থা চলছে, আজকে আক্তার যেগুলো বলেছেন, এখানে এনসিপির অবস্থা কি, এবং আজকে জুলাই সনদের একটা খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে, 20টি মূল জায়গা থেকে 12টিতে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এখন যদি এই অবস্থায় জুলাই সনদ আপনার কাছে আসে, আপনারা কি সেটাতে স্বাক্ষর করবেন কিনা, আপনারা মানবেন কিনা? আমাদের দলের আহ্বায়ক তো বলেছেন যে আসলে ঐকমত্যের ওই জায়গাগুলো না আসলে আসলে আমরা স্বাক্ষর করব না। আর দেখেন, আজকের যেই বিষয়ে বিএনপি আসলে ওয়াকআউট করলো, সেটা হচ্ছে যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেইটা তো আসলে এতদিন যেভাবে চলে আসছে, মানে প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির, এদের ক্ষমতা বলে যেভাবে তারা যেভাবে নিয়োগ দিয়েছে, সেভাবে তো আমরা দেখেছি প্রতিষ্ঠানগুলো পুরোপুরি দলীয়করণ হয়ে এসছে। এবং গত 17 বছরে উনি আমার অত্যন্ত শ্রদ্ধ ভাই, তো উনি বললেন যে এনএসএফ বা এরকম সংগঠনগুলোর সাথে আমাদের তুলনা করলো, কিন্তু এই সময়গুলোতে এই প্রতিষ্ঠানগুলোর যে কি ভূমিকা ছিল, এগুলো নিয়ে ওনারা আসলে কতটুকু তৎপর ছিল, কতটা কথা বলতো, সেটাও আমার একটা প্রশ্নের জায়গা। আপনি মানবাধিকার কমিশনের জায়গা দেখেন, দুদক দেখেন, তো এই জায়গাগুলো তো উল্টা আসলে ওই মন্ত্রী এমপিদের দুদক মানে দুর্নীতিগুলো ঢাকতো, মানে এইভাবে এই টুলগুলো ব্যবহার হতো। পিএসসির মতো এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা দেখলাম আজকে বিএনপিরই একজন লোক, মানে উনি বিএনপিতে আছেন,
তো সেই জায়গায় উনি বললেন যে উনি এখন ওই নিয়োগের ভিতরে সেও একজন পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষক। তো এইভাবে যে দলীয়করণগুলো এখনই করা হচ্ছে, এবং বিএনপি তো এই জায়গাটা মানবে না, কারণ তারা মোটামুটি ধরেই নিয়েছে আসলে তারা ইলেকশনে জিতে যাচ্ছে এবং তাদের এই প্রতিষ্ঠানগুলো ওই আগের মতো করেই চাই। না হলে তো আসলে তারাও ওইভাবে আসলে স্বৈরতন্ত্রের যেই আনন্দটা সেটা ওইভাবে তো উপভোগ করতে পারবে না। এত বছর কষ্ট করেছে, 20 বছর কষ্ট করেছে, এখন তারা ওই আনন্দটা উপভোগ করতে চায়। যেখানে অভ্যুত্থানের পরে আমরা আসলে মনে করেছিলাম যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা আরও উদার হবে, তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পাবো। মৌলিক সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো ঐক্যমত্য কমিশনে দেখা যায় যে সবাই একমত হয়ে যায়, একটা জায়গায় যে থেমে যায়। তো সেই বিশেষ মানুষের নাম আবার সালাউদ্দিন সাহেব বলেছেন যে সব বিষয় যদি ঐকমত্য হয় তাহলে ভিন্নমত দিয়ে গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমত অবশ্যই থাকবে, এটা তো ভিন্নমতের সৌন্দর্যের জায়গা আছে, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো তো আমার মনে হয় ঐক্যমত্যের থাকা উচিত। এই দুদক বা পিএসসি এইসব বোর্ড মানে মানে আলাদা করে কেন স্বতন্ত্রভাবে চলতে পারবে না, সেটা তো আমার বোধ হয় এখানে আসলে নেপাল নিয়ে একটা কথা বলছেন, জায়গাটা যদি সাহেবের উদ্দেশ্যে নেপালের বিষয়টা আরেকবার একটু বলতেন তাহলে তার একটু বলতে সুবিধা হতো। নেপাল বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রের মানে প্রেসিডেন্টের উপরে তার মর্যাদা। যত সমস্যার কোনো জায়গায় সমাধান হয়নি, নেপাল সমাধান করবে। নেপাল হলো সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানে আপনি যদি কমিটি করেন তাদের পজিশন হবে সব নেপালের নিচে। জি সাহেব ভাই, এনসিসি ব্যাপারটা তো যখন এসেছিল বিএনপি কিন্তু তখন ওখানে দ্বিমত পোষণ করেছে। তার পরবর্তীতে কিন্তু আরেকটি ফরম্যাটে যখন কথা হচ্ছিল তখন তো সবার আসলে ওই ক্ষমতা পক্ষীগত করার কারোই আসলে ইন্টেনশন নাই, সবাই ওই জায়গায় তো ক্লিয়ার যে আসলে আমরা একসাথে এই কাজটা করতে চাই। তো সেই জায়গায় আমরা দেখছি যে একজন বিশেষ ব্যক্তি তার নাম নিলেও, তার এলাকায় নাম নিলেও দেখা যাচ্ছে যে আমাদেরকে আবার ওই আমাদের জুলাই পদযাত্রায় বিভিন্ন জায়গায় আটকে ফেলা হচ্ছে। আমি আসলে জ্যামে আটকে ছিলাম, ওই জুলাই পদযাত্রা আগামীকাল গাজীপুরে হবে, তো ওইখানে আমি একটু পরিদর্শনের জন্য গিয়েছিলাম, বিশাল জ্যামের মধ্যে আসলাম। কারণ এখন আমাদের এইসব পারিপার্শ্বিকের অবস্থানের থেকে আমাদের চিন্তা করতে হচ্ছে যে মানে আওয়ামী লীগের জায়গা থেকে আমাদের এখন ওই দল বিশেষ দলকে নিয়ে চিন্তা করছে যে তারা আসলে কেন এই ভয়ের সংস্কৃতিটা তৈরি করছে। এবং আমরা যেভাবে দেখেছি যে প্রিভিয়াস 17 ইয়ার্স ধরে যেভাবে একটি কালচারাল জায়গা তৈরি করা হয়েছে পলিটিক্সের, সেটা আবার নতুন করে ফিরে আসছে। এবং যেখানে আমরা বারবার বলছিলাম যে আমরা একে অপরের বন্ধু হব, আমি আপনার সাথে একসাথেই দ্বিমত পোষণ করব, আপনি আমাকে কথা দিয়ে সেইটার উত্তর দিবেন, আপনি তো মানে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আমার মুখ বন্ধ করা, তো সেই প্রিভিয়াস মানে স্বৈরতন্ত্রেরই আর একটা রূপে আমি দেখতে পাচ্ছি। আমাদের কাছে একটা প্রশ্ন আছে, আমি একটু প্রশ্নটা নিয়ে আপনার কাছে আবার আসছি। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন এবং একই সাথে আপনার যে প্রশ্নটি সেটি আসলে টিভি মিউট করে আপনাকে করতে হবে। জি স্যার, আমার প্রশ্ন হলো যে স্যারের কাছে যে ফ্যাসিবাদী শেখ হাসিনা যদি সরকার থাকতো তাহলে তো বিএনপির আরো 4 বছর অপেক্ষা করতে হইতো, কিন্তু স্যারের দেখলে আমার এরকম খুব ভালো লাগে আমার স্যারের দিকে। আমার প্রশ্ন হলো তাহলে বিএনপি কিসের লোভে এত তাড়াতাড়ি নির্বাচনটা বলে যে নির্বাচন দেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আজিজ ভাই, আপনার কাছে প্রশ্ন যেটা কিনা আজকে নাহিদ ইসলামও বলেছেন জামালপুরে, যে যদি অভ্যুত্থান না হতো নির্বাচনের প্রশ্নই আসতো না, তিনিও একই প্রশ্ন আপনাকে করেছেন। সেটা ভিন্ন ইস্যু। অনেক দেশে নির্বাচন অটোক্র্যাট বলেন, ফেসিবাদী বলেন, তারা নির্বাচন দিতে চায় না। শেষ পর্যন্ত এইভাবেই হয়, সে নির্মূল হয়ে যায়, না হলে পালায় যেতে হয়। বাংলাদেশে পালায় গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বিএনপি সংগঠন এমন সংগঠন, এটা তো আন্ডারগ্রাউন্ড সংগঠন না, বিপ্লবী সংগঠন না, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে ক্ষমতায়। 3টা টার্ম তারা ভোট দিতে পারে না, এদেশে জনগণ ভোট দিতে পারে নাই। তারা তো নির্বাচনতে অন্তর্বর্তী প্রথম এজেন্ডাই হওয়া উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া। তারা এত সংস্কারের হাতিয়ার এলোমেলো পশা মেলছে কেন? দ্বিতীয়টা হচ্ছে যে জামাত ইসলাম প্রায় 300 সিটে নমিনেশন দিয়ে ফেলছে, সে কথা কেউ বলে না। তারা বলে আন্তর্জাতিক নির্বাচন চায়, এই চায় সেই চায়, সংস্কার কেন চায়? তাহলে নমিনেশন দিছে কেন? নমিনেশন দিছে মানে নির্বাচন হবে এটা মেনে নিয়ে দিছে। মানুষের এখানে জটিলতা বাড়ানোর জন্য এনসিপির সাথে মিলে কয়েকটা পার্টি মিলে ঐক্যমত্য কমিশনে আগাচ্ছিল আলোচনা, হট করে উঠে তারা ওই ইসলামিক আন্দোলন বাংলাদেশ ডাকলো মিটিং, সেখানে যা সবাই বক্তৃতা বললো আনুপাতিক নির্বাচন না হলে আমরা নাই। ধন্যবাদ সাহেব ভাই, আপনি যদি এগুলোর উত্তর দিতেন একটু। হ্যাঁ দেখেন, মানে ভাই আমি আবার বললাম অনেক সম্মানের একজন মানুষ, কিন্তু ওনার যে চিন্তাধারা এটা আসলে অনেক পুরানো। সে যে সিস্টেমগত কথা বলছে, যে সংবিধানের কথা বলছে, যে সিস্টেমে দিয়ে আসলে সে কথা বলছে, সেই সিস্টেম দিয়ে চললে আসলে এই 5 আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পারতাম না। উনি এসেও আসলে এতগুলো কথা মানুষের সামনে বলতে পারতো না। পাবলিক রিয়াকশন তো আপনি দেখলেন,
পাবলিকের মনের কথাটা এইটাই যে আসলে এই অভ্যুত্থান না হলে তো বিএনপিকে মানে আরো কোনো দলই আসলে ইলেকশন দেখারও সুযোগ পেত না। ওনাদের মতো যারা বিশিষ্ট মানে আমাদের নাগরিকরা আছেন তারা এখন যে বড় বড় কথা বলছেন বিভিন্নভাবে এই মানে অভ্যুত্থানটাকে দেখবেন গত এক বছর পরে বলবে যে এটা একটা মব ছিল। এভাবে যে মবকে ট্যাগ করা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণটাও একটা মব তার কাছে। তো সেই রকম করে যদি ট্যাগ করা হয় তাহলে আস্তে আস্তে অভ্যুত্থানটাকেই আসলে মানে নষ্ট করে ফেলা হবে এবং নতুন করে আবার এই ফ্যাসিজমের জায়গাটা তৈরি হবে এবং দেখা যাচ্ছে 17 বছর পর আবার এই সাধারণ মানুষদেরই জান দিতে হবে, আবার এই সাধারণ মানুষদেরই আহত হইতে হবে এবং আবার দেখা যাবে যে টেবিলে হচ্ছে যে ওনাদের মতো যারা বিশিষ্টজন আছে এরকম মানে বিশিষ্ট বিশিষ্ট কথা শোনা হবে। তবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি মব নিয়ে কথা বললেন, চাঁদাবাজি নিয়েও কথা বলেছেন আপনারা, আবার নির্বাচন নিয়েও বললেন। ধরুন আপনি যেটি বলছেন যে নির্বাচন এখন যে অবস্থায় আছে এই সেটি প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা কথা বলি, শোনেন। আমরা প্রবীণ লোক, তাই বলে আমাদেরকে বাদ দিয়ে দিবেন মাইনাস বাটন টিপে? কি বাদ দিয়ে দিবেন আপনারা? বাদ দিয়ে তো না, যেভাবে বলতেছে আমি 5 তারিখ পর্যন্ত ওনাদের পক্ষে কথা বলছি। বুদ্ধিমত্তার জায়গা থেকে আমরা প্রবীণ নতুনে মিলে চেষ্টা করতেছি। উনি যে ভাষায় কথা বলেন এই জন্যই ধাওয়া খাচ্ছে। উনি যেভাবে বলছেন যে এনএসএফ কে যেমন ভাবে দমন করা হয়েছে ওনাদেরকে অমন ভাবেই দমন করা। আমরা কোনো ধাওয়া খাচ্ছি না। আমরা আওয়ামী লীগকে যেভাবে বিরোধিতা করেছি, এক কক্সবাজারে যে একজনের সমালোচনা করছেন, ধাওয়া খাইছেন, ভাষা বলছেন, তারা আসলে বাংলাদেশে শিখতে পারবে আপনাদের না। ভাষা যেটা দেখা যাচ্ছে, আপনারা তরুণদেরকে সেই সম্মানটাই দিচ্ছেন না। তরুণদের সম্মান আপনারা তরুণ সংগঠনের সাথে আসলে তুলনা করছেন, তরুণী এটা খুব অবশ্যই দুঃখজনক। সিনিয়রদেরকে মানতে হবে। আপনাদেরকে তো আমরা সেই জায়গায় আপনারা সম্মান যে টোনে করছি। কথা বলেন, যে টোনে কথা বলেন, আপনারা যে এতদিন পলিটিক্যাল ফিল্ডে আছেন এই তো বেশি। আপনাদেরকে প্রত্যেকটা যথেষ্ট মিনিস্ট্রিতে সম্মান বসে দিয়ে আমরা গেছেন, কথা বলি। লুটপাট সব সাবা কিন্তু করে আপনারা বলতেছেন। যেই ভাষায় আমাদেরকে আক্রমণ করেন সেটা দুঃখজনক। আপনাদের মতো প্রবীণ যারা আছেন তারা তাদের থেকে আমরা শিখবো, বরঞ্চ আপনি যেভাবে ভাষায় আক্রমণ করে কথা বলেন সেটা দুঃখজনক। না না না, পলিটিক্স করেন আপনি তো, আমরা পলিটিক্স করছি ভাই। করেন। আমরা পলিটিক্স করছি। আমি নিজে 48 সাল থেকে আমি জানি আপনি এনএসএফ দমন না করলে এই দেশের স্বাধীনতা আপনার এই 17 বছরে আপনার কি ভূমিকা ছিল? আপনি কি করেছেন? আমি টক শোতে আমি সার্ভিস করি। কোন দিন 5 তারিখ পর্যন্ত আপনাদের না, আপনার কোন টক শোতে আমি এরকম করে দেখিনি যে আপনি সরকারের কোনো আচ্ছা সাহেব, আমরা এই বিষয়টি নিয়ে আমি না আমার আগাই। একমাত্র ব্যক্তি আওয়ামী লীগের সমালোচনা আমার জীবনে এত কেউ সাহস করে নাই। এবং আজিজ আমি ভাই করছি। এই বিষয়টি আসলে সাহেব সাহস ভাই করেন আপনারা তখন মাঠে ছিলেন বলে দেখেননি। আজিজ ভাইরাও মূলত তারাই আসলে টক শো গুলোতে আওয়ামী লীগের উনারা বিরুদ্ধে আমাদেরকে কথা এখন যেভাবে বলেছেন কথা এবং বলছে এটা দুঃখজনক। না, আপনাদের কাছে প্রত্যাশা বেশি। আপনাদের কাছে প্রত্যাশা যা ছিল এই কথাটা এই বলতে প্রত্যাশা হবে, নাই। দেন, আপনাদের কাছে তাদের প্রবীণদের যে প্রত্যাশা কিংবা সাধারণ নাগরিকদের যে প্রত্যাশাটি ছিল সেটি আসলে আপনারা পূরণ করতে পারছেন কিনা? সেই জন্য তো আপনি দেখেন জুলাই পদযাত্রায় প্রত্যেকটা জেলায় আপনি মানুষের সারা দেখছেন না? এটা তো পুরো অর্গানিক একটা মানুষজন আসছে, তারা এসে কথা বলছে। তাদের কাছে গত 17 বছর ধরে কোনো নেতারা যায়নি। তারা এই কাচের দেয়ালে, বিভিন্ন দূরে, স্কাইপে এইভাবে হচ্ছে যে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলে। আমি আমার যে জেলার যে মানুষজন তার কাছে যেতে হবে না? আমি তার পাশে তার সাথে বসবো, তার কি দুঃখ, তার কি সমস্যা সেটা আমার জানতে হবে না? আমি অফিসে বসে কি আমি তাদের সমস্যার সমাধান করে দিতে পারবো? আওয়ামী লীগ তো গত 17 বছর ধরে এইটাই করেছে। আপনি যখন দেখতেন হাসিনা যখন যেত তার আশেপাশে 4-5 কিলোমিটার মানুষ পার হতে পারতো না। কিন্তু বিরোধী দলগুলোর কি আসলে সেই সময় মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সাথে কথা বলার মতো সুযোগ ছিল 17 বছরে? তারা তো সেটা হারিয়ে ফেলেছিল, তাদের তো সেই ক্রেডিবিলিটি ছিল না। না, সুযোগ ছিল কিনা? আওয়ামী লীগ কি সেই সুযোগটা তাদেরকে দিয়েছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সুযোগ ছিল। রাস্তাতে বাট খেতে দেখেন, প্রত্যেকটা আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, এটা কোনোটাই এত ইজিলি আসবে না। আপনি যদি ঘরে লুকায় থাকেন তাহলে কিভাবে হবে? এই নাহিদ ইসলাম, এই আসিফ, তারপরে মাহফুজ, নাসির, তারপরে সার্জিস হাসনাত, এই মানুষগুলোর কি হুমকির ভয় ছিল না? তাদেরকে তুলে নিয়ে গেছিল, তাদেরকে মৃত্যুর ভয় ছিল। আমি যদি বলি তাদের হচ্ছে 1 মাসের হুমকি ছিল, আর বিএনপি যারা নেতা ছিল তাদের 17 বছরের হুমকি ছিল। এই মানুষগুলো তো এই 36 দিনের আন্দোলন করেনি। এই প্রত্যেকটা মানুষ, ইনক্লুডিং মি, আমরা সেই ছাত্র রাজনীতি থেকে করে আসছি। অ্যাক্টিভিজমের জায়গা বলেন, কোটা সংস্কার আন্দোলন বলেন, নিরাপদ সড়ক আন্দোলন বলেন, যতগুলা ইস্যু ছিল প্রত্যেকটাই আমরা আন্দোলন করেছি। আমাকে আওয়ামী লীগ অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই বিএনপির যে আন্দোলনের কথা বলছেন, সেম ভাবে এই ছাত্ররা, তারপরে আমাদের থেকে একটু বয়োজ্যেষ্ঠ এই যে গ্রুপটা আমরা নেমেছি, প্রত্যেকের এই সংগ্রামটা ছিল। এবং আপনাদের আন্দোলনের সাথে আজিজ ভাই শুরুতে কথাগুলো বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল সেখানে। কিন্তু বিএনপির অবদানকে কোনোভাবে ছোট করে বলছি না। আমরা বিএনপিকেও সম্মান করে কথা বলছি, উনারা যারা আছেন তাদেরকেও সম্মান দিচ্ছে। কিন্তু উনারা আমাদেরকে যে ভাষায় কথা বলছে, সম্মানের কথা বলছেন, কিন্তু লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জনাব নাসির যে কথাটি বলেছেন সেটি তো আসলে আওয়ামী লীগের বয়ান। মানে দেখেন, এই যে অস্ত্রের যে ব্যাপারটা, সেই ইস্যুগুলো যে এসছে, এবং আমরা তো দেখছি যে আসলে আবার নতুন করে যে ভয় সংস্কৃতি, আপনারাই তো লুৎফুজ্জামান বাবরকে হিরো বানিয়েছিলেন সেই সময়, কিংবা
তাকে গ্রেফতার করাটা 10টা কষ্ট নিয়ে তা আপনাদের মানে মতামত না এটা আমরা বানাইনি। কিছু মানুষ তারা অবশ্যই পছন্দ করে, তারা বানাতে পারে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আসলে এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা যে দলীয় বক্তব্য সেটা আমি বলতে পারছি না। তবে মানে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, আপনি দেখছেন যে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এখন বাধাগ্রস্ত হচ্ছি। তো উনারা তো অনেক মানে বিজ্ঞ শ্রদ্ধেয়, তারা আমাদেরকে আরো রাজনীতির জায়গাটা সুযোগ করে দিবে। মেজর হাফিজ কিন্তু এই কথা বলেছেন যে তরুণরা রাজনীতিতে এসছে, আমরা স্বাগত জানাই এবং একই সাথে তাদেরকে বলবো আপনারা রাজনীতি করেন, পরিপক্ক হন, আপনারা অবশ্যই ক্ষমতায় আসবেন। মুখের কথা আর মাঠের বাস্তবতা তো দুইটা। এখন তারা যদি ভেবে থাকে যে তরুণদের মানে একজন রাজনীতি করতে হলে তার বয়স 50 হতে হবে, চুল দাড়ি পেকে যেতে হবে, তাইলে তো ভাই মানে আমার মনে হয় না এই চেঞ্জটা সম্ভব। আমাদের ওই বয়স্ক হয়ে ভয় পেয়ে আবার মানে একটা ডিসিশন নিতে 3 বার ভাবতে হবে, সেটা করে হতে হবে। অনেক ধন্যবাদ সাহিব ভাই আপনাকে। আমরা বোধহয় আপনার কাছে আর ফিরতে পারবো না। আজিজ ভাই, আপনি যদি একটু বলতেন যে তরুণরা রাজনীতি করতে গেলে আসলে 30 সেকেন্ডে একটু বলবেন যেই সংখ্যার কথা তিনি বললেন সেই সংখ্যাটি আসলে বিদ্যমান কিনা। না, আমার কাছে মনে হয় না, কারণ রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করলে সমস্যা হবে না, ব্যক্তিগত আক্রমণ করলেই সমস্যা হবে। এবং ভুলে যাওয়ার উচিত নয় যে বিএনপি এখনও বড় পার্টি, আওয়ামী লীগের পরে বিএনপি। এখন যদি বিএনপির ব্যক্তিগত সমালোচনা স্টার্ট করে তাহলে তো ওনাদের পলিটিক্স করা কঠিন হয়ে যাবে। তাহলে সমালোচনা না করলে রাজনীতিটা কার বিরুদ্ধে না, করবে? রাজনৈতিক সমালোচনা করবে, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবে। আমার দলের যদি কেউ চাঁদাবাজি করে এটা নিয়ে অবশ্যই সমালোচনা হওয়া উচিত, মানুষের কথা বলা উচিত। আমি সেটাতে অ্যাকশন নিচ্ছি কিনা সেটা হওয়া উচিত। চাঁদাবাজি হয়েছে, তাকে গুলশানে চাঁদাবাজি করছে, ডিটেনশনে নিছে, এগুলো করুক না। বিএনপি অনেক লোককে হেলদি কম্পিটিশনটা থাকা উচিত বলে আমি মনে করি। যদি উনি যার কথা বলছেন উনি আমাদের দলের কেউ নাই, উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা। অনেক ধন্যবাদ এম এ আজিজ, অনেক ধন্যবাদ এস.এম. সাইফ মুস্তাফিজ, আপনাদের দুজনকে। আপনাদের আলোচনার মধ্য দিয়ে আসলে আমরা যে বিষয়টি উঠে আসলো যে রাজনৈতিক দলগুলোকে সম্মান দিয়ে পারস্পরিক সহযোগ সহমর্মিতার মধ্য দিয়ে রাজনীতি করলে সেটি দেশের জন্য ভালো হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর সরকারি ব্যবস্থাপনা আমাদের সবার জন্য আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।